হাই স্টুডেন্টস, আমরা আগের ভিডিওগুলোতে ঘর্ষণ অধ্যায়ের অনেকগুলো টপিক কভার করেছি। সেখানে আমরা বিভিন্ন নতুন টপিক পড়েছি, যেমন ঘর্ষণ শঙ্কু, স্থিতিকোণ, বিরামকোণ এবং ঘর্ষণের বিভিন্ন সূত্রাবলী। আর সেখানে তোমরা লক্ষ্য করেছো আমরা দুটো ঘর্ষণ সম্বন্ধে মূলত আলোচনা করেছিলাম। একটা হচ্ছে স্থিত ঘর্ষণ আর একটা হচ্ছে চল ঘর্ষণ। এবার আমরা একটা নতুন ঘর্ষণ সম্বন্ধে জানবো, সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ কিংবা রোলিং ফ্রিকশন। তোমরা লক্ষ্য করেছো কোনো একটা তলের উপর দিয়ে যখন বস্তুর গতির কথা আমরা আলোচনা করেছি কিংবা দেখেছি, সেখানে কিন্তু একটা পিছলানো গতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে, যেটা স্লাইড বলা হয় কিংবা স্লাইডিং বলা হয়। ধরো টেবিলের উপরে রেখে একটা বইকে আমরা সরালাম, কিংবা ঘরের মেঝেতে একটা চেয়ার আছে, চেয়ারটাকে টেনে নিলাম, কিংবা বরফের উপরে দিয়ে যখন স্কি করা কিংবা আমাদের কুকুরের যে স্লেজ গাড়িগুলো তোমরা দেখেছো, সেই স্লেজ গাড়িগুলো যে টানা, এগুলো সবগুলোই কিন্তু স্লাইডিং কিংবা পিছলানো গতির উদাহরণ। এই গতির যে বিশেষত্ব হচ্ছে সেটা কি, গতিশীল বস্তুর স্পর্শতল অপরিবর্তিত থাকে, অর্থাৎ গতিশীল বস্তুর একটি নির্দিষ্ট তলে ঘর্ষণ বল কিন্তু ক্রিয়া করতে থাকে, যেহেতু স্পর্শতল পরিবর্তন হচ্ছে না। একটি বস্তুর উপর দিয়ে অপর একটি বস্তু গড়িয়ে গেলে গতিশীল বস্তুটির স্পর্শতল অপরিবর্তিত কিন্তু থাকে না, অর্থাৎ গতিশীল বস্তুর কোনো নির্দিষ্ট তলে ঘর্ষণ বল ক্রিয়া করে না। তাহলে এটা হচ্ছে কি না, গড়িয়ে পড়ার ক্ষেত্রে আমরা আলোচনা করছি, যেটা আমরা পরের পেজে ডায়াগ্রামও দেখব। ধরো একটা সমতলের উপর দিয়ে একটা চাকা, আমাদের সাইকেল, বাইক, ট্রাক বা সবার ক্ষেত্রে যদি আমরা আলোচনা করে দেখি, তাহলে স্পর্শতলের ক্ষেত্রফল কি হয়, খুব কম হয়, টায়ারে যতটা বেদ থাকছে, তাই তো। যেমন ধরো আমি তোমাদের ডায়াগ্রাম দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। এখানে লক্ষ্য করে দেখো, একটা অনমনীয় বা একটা শক্ত চাকা, যেরকম এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা সমতলে রাখা হয়েছে। এখানে লক্ষ্য করে দেখো স্পর্শতলটা একটা সরলরেখা আকারে ধারণ করছে। কিরকম না, লক্ষ্য করে দেখো এই যে স্পর্শতলটা রয়েছে, ও এটা দেখতে পাচ্ছ, এটা যখন গড়িয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে দেখতে পাচ্ছ ও এটা কোথায়, তাই তো। তাহলে আমরা যদি মনে করি তলটি অনুভূমিক এবং চাকাটাকে গতিশীল করার জন্য, সেই চাকাটা তো এমনি যাবে না, তাহলে আমাকে বল প্রয়োগ করতে হবে গতিশীল করার জন্য। সেই বলটা তোমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছ, ক্যাপিটাল এফ দিয়ে ডিনোট করা হয়েছে। তাহলে আমরা এই এফ পরিমাণ বল প্রয়োগ করলাম, তাহলে সঙ্গে সঙ্গে স্পর্শতল বরাবর একটা বিপরীত দিকে, যখন আমি এইদিকে বল প্রয়োগ করব তখন তার বিপরীত দিকে, যখন আমরা এইদিকে বল প্রয়োগ করব তখন এইদিকে, কিংবা এইদিকে বল প্রয়োগ করলে এইদিকে, তাহলে একটা বিপরীত দিকে সবসময় একটা ঘর্ষণ বল ক্রিয়া করছে, যেটাকে আমরা স্মল এফ দিয়ে ডিনোট করছি। তাহলে ক্যাপিটাল এফ এবং স্মল এফ দুটো বিপরীতমুখী। তাহলে বিপরীতমুখী হলেও এদের ক্রিয়া রেখা এক নয়। দেখো এদিকে ক্রিয়া করছে, এদিকে ক্রিয়া করছে, এদিকে ক্রিয়া করছে, এদিকে ক্রিয়া করছে, ক্রিয়া রেখা একই হচ্ছে না, তাই তো। এই কারণে বল দুটির সমন্বয় চাকাটির মধ্যে চলনের সঙ্গে কিন্তু ঘূর্ণনেরও সৃষ্টি হয়, যেটা দেখতে পাচ্ছ। আমরা যেরকম সাইকেলের গতির ক্ষেত্রে আমরা মিশ্র গতি বলতাম, 9-এ তোমরা পড়েছো, সেখানে চলন গতি এবং ঘূর্ণন গতি দুটোই থাকছে। তাহলে এই ঘূর্ণনের ফলে স্পর্শতলের বিন্দু, যেমন ধরো এই ক্ষেত্রে এ, তাহলে সে বিন্দু কি হচ্ছে না, সে বিন্দু সরে সরে যাচ্ছে। এইখানে ছিল, পরের বারে দেখো এখানে চলে এসছে। তাহলে অন্যান্য বিন্দু যখন এ যেখানে ছিল সেখানে এখানে বি বিন্দু চলে এসছে, পরের বারে হয়তো বি এর জায়গায় নতুন একটা বিন্দু যদি ধরি সি, সি চলে আসবে। তার মানে স্পর্শতল ক্রমাগত কিন্তু পরিবর্তিত হচ্ছে, যেটা স্থিত ঘর্ষণ কিংবা চল ঘর্ষণের ক্ষেত্রে সেটা হয়নি। চাকার এ ধরনের মিশ্র গতি, যেটাকে আমরা আবর্ত গতি কিংবা বাংলায় আমরা গড়ানুগতিও বলে থাকি। এবারে স্বাভাবিকভাবে মনের মধ্যে একটা প্রশ্ন কি মারবে যে তাহলে স্লাইডিং আর রোলিং এর মধ্যে পার্থক্য কি, মানে পিছলানো গতি কিংবা আবর্ত গতির মধ্যে পার্থক্য কি। পিছলানো গতি আবর্ত গতির মধ্যে যেটা মেন পার্থক্য, সেটা হচ্ছে পিছলানো গতির ক্ষেত্রে বস্তুটির যে স্পর্শতল, যেটা আমি আগেই বলেছি, সেটা কিন্তু যেরকম একটা বইকে ধরে তুমি টানছো কিংবা একটা নততল বরাবর একটা বস্তু স্লাইড করে করে পড়ছে, সেক্ষেত্রে কিন্তু স্পর্শতল কিন্তু অপরিবর্তিত থাকে। কিন্তু আবর্ত গতিতে প্রতি মুহূর্তে তোমরা এখন ডায়াগ্রামও দেখলে এক সময় রয়েছে স্পর্শ, পরের বার দেখো এটা উপরের দিকে উঠে গেছে, তখন বি স্পর্শ চলে গেছে, তাহলে স্পর্শতল দেখো এখন চেঞ্জ হয়ে গেছে। তাহলে স্পর্শতল কিন্তু পরিবর্তন হয়। দ্বিতীয় হচ্ছে সম্পর্শে থাকা তল দুটি
পিছলানো গতির ক্ষেত্রে একটি অপরের সাপেক্ষে গতিশীল, কিন্তু আবর্ত গতির ক্ষেত্রে একটি অপরের সাপেক্ষে কিন্তু স্থির। তার মানে কি জানলাম না, সম্পর্শে যে তল দুটো থাকছে যখন পিছলাচ্ছে কোনো বস্তুর গতি যখন, তখন একটি অপরের সাপেক্ষে কিন্তু গতিশীল, কিন্তু আবর্ত গতির সাপেক্ষে কি হচ্ছে, কিংবা আবর্ত গতি যখন হচ্ছে একটি অপরের সাপেক্ষে কিন্তু স্থির। কিন্তু তাহলে পিছলানো গতির বিরুদ্ধে ক্রিয়াশীল যে চলঘর্ষণ বল থাকে সেটা আবর্ত গতির বিরুদ্ধে যে ক্রিয়াশীল আবর্ত ঘর্ষণ বল থাকে তার থেকে অনেক বেশি। তাহলে আবর্ত ঘর্ষণের ক্ষেত্রে বাধাটা একটু কম হচ্ছে। ওই জন্য দেখবে আমরা যে কোনো জিনিস রোল করি আর এমনি ঠেলি তখন কিন্তু একটু সুবিধা হয়। তাহলে এই পয়েন্টগুলো খুব মাথায় রাখবে, এই পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আবর্ত ঘর্ষণ আমরা কি সংজ্ঞা দিতে পারি না, কোনো বস্তু একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটির সাপেক্ষে আবর্ত গতিতে গতিশীল হয় তখন তলটি বস্তুটির গতির অভিমুখে কিংবা গতির বিরুদ্ধে বলা উচিত, কারণ অভিমুখে হলে তো বল প্রয়োগ হয়ে গেল, তাহলে গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে আবর্ত ঘর্ষণ বলা হয়। যেমন একটা উদাহরণ এখানে দেখো, যে চাকাযুক্ত কোনো গাড়ির ক্ষেত্রে প্রযুক্ত বল আবর্ত ঘর্ষণ অপেক্ষা বেশি হলেই তখনই কিন্তু গাড়ি চলতে শুরু করে, কম হলে গাড়ি কিন্তু চলতে শুরু করবে না। কিন্তু এই বল সাধারণত চাকা ও রাস্তার মধ্যে উপস্থিত স্থিত বা চলঘর্ষণের থেকেই বেশি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে না, কারণ আমি আগে বলেছি আবর্ত ঘর্ষণই সবচেয়ে কম। তবে কোনো কারণে চাকা না ঘুরলে এবং প্রযুক্ত বল স্থিত ঘর্ষণকে অতিক্রম করে গেলে চাকা কিন্তু পিছলে গাড়ি এগিয়ে যায়। আবার কোনো চলন্ত গাড়ির চাকা ও রাস্তার মধ্যে যে স্থিত ঘর্ষণের মান রয়েছে সেটা যদি খুব কমে যায় তখন কিন্তু চাকা পিছলে যেতে পারে। যেরকম খুব জোরে সাইকেল চালাতে কোনো পাতলা বালির স্তর কিংবা তেল যদি রাস্তায় পড়ে থাকে, সেটা হঠাৎ করে কিন্তু স্থিত ঘর্ষণের মান কমে যায়, তখন কিন্তু চাকা পিছলে যায়, এবার পড়ে যাওয়ার ভয়ও থাকে। তাহলে ঘর্ষণের মান বাড়ানোর জন্যই তোমরা দেখেছো টায়ারগুলোতে, বাইকের টায়ার কি ট্রাকের টায়ার কি সাইকেলের টায়ার দেখবে খাঁজ কাটা থাকে টায়ারে, সেটা ঘর্ষণের মান বাড়ানোর জন্য, যাতে করে ব্রেক দিতেও সুবিধা হয় আর রাস্তাতেও গ্রিপ ভালো থাকে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এই আবর্ত ঘর্ষণের উৎস আমরা কি করে বুঝবো? না, একটা চাকা যখন কোনো তলের উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে তখন স্বাভাবিকভাবে স্পর্শতলে এবং এই যে স্পর্শতল আর চাকা দুটোরই কি হচ্ছে, বিকৃতি ঘটছে। এর ফলে যখন সামনের দিকে চাকাটা এগিয়ে যেতে চাইছে তখন একটা বাধার কিন্তু সৃষ্টি হচ্ছে। তাহলে তলের যে বিকৃতি হচ্ছে সেটা সহজেই চোখে পড়বে যখন একটা নরম রাস্তার উপর দিয়ে একটা শক্ত কিংবা একটা ভারী চাকা গড়িয়ে যায়, যেরকম তোমরা এখানে ডায়াগ্রামে দেখতে পাচ্ছ। যখনই যাচ্ছে লক্ষ্য করে দেখো সামনের দিকে বাম্পের মতো চলে আসছে, তার মানে কি হচ্ছে, এটা নরম তো দেবে যাচ্ছে, সামনের দিকটা উঠে যাচ্ছে। তাহলে চাকা ও তলের সংযোগস্থলে তলটির চাকার ওজনের জন্য সামান্য কিন্তু বসে যায়। এই বসে যাওয়ার জন্য সংযোগস্থলের ঠিক সামনে তলটির কিছুটা অংশ কিন্তু সামান্য উঁচু হয়ে যায়। যেমন ধরো একটা নরম চাকা একটা শক্ত রাস্তার উপর দিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু চাকার বিকৃতি সহজে হবে, তাই না? যেহেতু রাস্তাটা শক্ত, যদি এটা রাস্তা শক্ত ধরি, টায়ারটার বিকৃতি কিন্তু সহজে আমরা বুঝতে পারবো। এবার প্রশ্ন হচ্ছে, চাকা ও তলের সংযোগস্থলে চাকাটি নিজের ওজনের জন্য সামান্য কি হবে, চ্যাপ্টা হয়ে যায়। তাহলে সংযোগস্থলে ঠিক সামনে চাকাটার কিছু অংশ কি হবে, সামান্য ফুলে যায়, যেটা আমরা এখানে এই ডায়াগ্রামে দেখতে পাচ্ছি, যেহেতু রাস্তাটা বেশি শক্ত। তাহলে চাকা ও তলের এই ধরনের বিকৃতি আবর্ত ঘর্ষণের কিন্তু জন্ম দেয়। তাহলে আবর্ত ঘর্ষণ সৃষ্টির অপর একটি কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আসঞ্জন বল, মানে দুটো ভিন্ন ধরনের পদার্থের কিংবা ম্যাটেরিয়ালের মধ্যে যে আকর্ষণ বল। যেরকম সাইকেলের চাকায় যত কম বাতাস ভরা থাকে তত বেশি কিন্তু চাকাটি বিকৃত হয়, তোমরা দেখেছো, পাম্প কম থাকলে আর চালাতেও খুব বেশ কষ্ট হয়। অর্থাৎ আবর্ত যে ঘর্ষণ যত বেশি হবে ফলে সাইকেল চালাতেও বেশি বল প্রয়োগ করতে হয়, আর চাকা ও তল যত দৃঢ় হবে এই ধরনের বিকৃতি তথা আবর্ত ঘর্ষণও তত কম হয়। এই কারণে দেখবে রেলগাড়ি চলার সময় আবর্ত ঘর্ষণ কিন্তু খুব একটা থাকে না, কম থাকে। কেন, যে ট্র্যাকটা সেটাও শক্ত, যে রেলের যে চাকা সেটাও লোহা, সেটাও শক্ত, এই জন্য বিকৃতি কম হয়, সেই জন্য ঘর্ষণ বল আবর্ত ঘর্ষণ কম হয়। এখানে মাথায় রাখবে
যে তল ও চাকার এই ধরনের যে বিকৃতি, এটা কিন্তু পার্মানেন্ট নয়, এটা কিন্তু সাময়িক। উভয়ের সংযোগস্থলের পরিবর্তন ঘটলে যখন এগিয়ে যাবে তখন কিন্তু এটা আগের মতো অবস্থায় চলে আসবে, যেরকম তোমরা স্থিতিস্থাপকতাতে দেখেছিলে। তার মানে কি, বিকৃতি তখন লোপ পাবে, যেখানে নতুন যে অবস্থানে চলে আসবে সেখানে আবার বিকৃতি দেখতে পাবে। তাহলে বুঝতেই পারছো আবর্ত ঘর্ষণ কিভাবে সৃষ্টি হয়ে থাকে। এবারে একটা প্রশ্ন যেটা আমরা 19 সালে উচ্চ মাধ্যমিকে মানে 11 অ্যানুয়াল এক্সামেও এসেছিল, খুব সহজ প্রশ্ন, যেটা তোমরা জানো যে এই ঘর্ষণের জন্য, এই ঘর্ষণ ফেনোমেনন কিংবা ঘটনার জন্য কি কি অসুবিধা হয়ে থাকে। তো এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে, তোমরা প্রত্যেকটাই পড়বে, ভালো লাগবে, অনেকগুলো জানার সুযোগ রয়েছে। তো আমি কয়েকটা আলোচনা করছি যে ঘর্ষণের ফলে আমাদের কিন্তু অনেকগুলো অসুবিধা হয়ে থাকে। কিরকম না, যখন যন্ত্রপাতি চালানো হচ্ছে সেই সময় ঘর্ষণের বিরুদ্ধে কার্য করতে হচ্ছে, ফলে শক্তির কিন্তু একটা পার্ট কিংবা পার্শিয়াল একটা কিংবা একাংশ একটা নষ্ট হচ্ছে, মানে অপচয় হচ্ছে। এর জন্য কি হয়, যন্ত্রের কিন্তু কর্মদক্ষতা কমে যায়। আবার ঘর্ষণের ফলে আর কি হয় না, যন্ত্রপাতি যে বিভিন্ন অংশ আছে ব্যবহার করতে 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 সেগুলো কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়। যেরকম আমরা জুতোর ক্ষেত্রেও দেখি, আমরা যত ব্যবহার করি তত নষ্ট হয়। অতিরিক্ত ক্ষয়ের ফলে কোনো যন্ত্রাংশ কি হয়, বিকৃত হয়ে যায়, সেই যন্ত্রটা কিন্তু অকেজ হয়ে যায়। এবারে ঘর্ষণে বাধা অতিক্রম করার জন্য যে শক্তিটা আমরা খরচ করছি কিংবা ব্যয় করছি, তার কিছুটা কি হয়, তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এবার তাপ শক্তিতে রূপান্তরিত হওয়ার জন্য সেই তাপ শক্তি যন্ত্রাংশের যে ক্ষয়টা সেটা আরো ত্বরান্বিত করে, মানে আরো দ্রুত করে। এরপরে আমরা কি দেখবো না, যন্ত্রটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। তবে এই অসুবিধা দূরীকরণের জন্য আমরা কি কি উপায় অবলম্বন করে থাকি। একটা হচ্ছে, যে দুটো তল রয়েছে সংস্পর্শে তাদের মসৃণতা বাড়াতে হবে, যার ফলে সে আণুবীক্ষণিক যে খাঁজ ছিল, তোমাদের আমি দেখিয়েছিলাম ডায়াগ্রামে, যে আণুবীক্ষণিক যে খাঁজ আছে সে খাঁজটা কিন্তু যাতে করে কমে দেয়, যাতে করে, যেমন মনে করো তখন ফার্স্ট ভিডিও তোমাদের দেখিয়েছিলাম, এই খাঁজগুলোর কথা বলেছিলাম, এই খাঁজগুলো যতটা কমবে তত বাধা কিন্তু কম হবে। এবারে তাহলে ঘর্ষণ এইভাবে কমানো যেতে পারে। যেমন দেখবে আমরা আমাদের জানলার পাল্লাগুলোতে কিংবা দরজাগুলোতে দেখবে যখন মানে মোবিলিটি কম থাকে কিংবা ফ্রিলি ইউজ করা যাচ্ছে না, তখন আমরা একটু মোবিল কিংবা একটু নারকেল তেল কিংবা একটু তেল জাতীয় কিছু দিই। তাতে কি হয়, পিচ্ছিলতা বাড়ানো যায়। তাহলে মসৃণ একটু বাড়লো। তখন কি হবে না, দুটো কঠিন তলের মধ্যে ঘর্ষণের তুলনায় কঠিন তল আর তেল তার মধ্যে ঘর্ষণ অনেক কম হয়। এই জন্য আমরা একে লিব্রিক্যান্ট কিংবা এই পিচ্ছিল কারক পদার্থের ব্যবহার করে থাকি। যেরকম এই যে বলেছে ভেসলিন, গ্রাফাইট, মোম, চর্বি, খনিজ তেল এই জাতীয়। যেমন ইঞ্জিন ও বিভিন্ন ধরনের পাম্পের সিলিন্ডারের মধ্যে পিস্টন যাতায়াত করে, সেটাও একটা ব্যাপার। আবার এখানে একটা ব্যাবিটিং প্রক্রিয়ার কথা আমি বলবো। পরীক্ষা করে দেখা গেছে ইস্পাতের সঙ্গে ইস্পাতের যে ঘর্ষণ গুণাঙ্কের তুলনায় ইস্পাতের সঙ্গে যদি সীসা অ্যান্টিমনির একটা সংকর ধাতু নেওয়া হয় সেটা অনেক কম হয়। তাহলে আমরা যদি ইস্পাত নির্মিত কোনো যন্ত্রাংশ কিংবা যন্ত্র নিই, তাহলে এই ধাতু সংকরটাকে সম্ভাব্য কিন্তু আমরা সব জায়গায় কিন্তু ব্যবহার করতে পারি। এদেরকে আমরা কি বলি, ঘর্ষণ রোধী কিংবা ঘর্ষণ রোধক সংকর ধাতু, অ্যান্টি ফ্রিকশন অ্যালয়। কেন, ফ্রিকশন কম থাকছে। এই ঘর্ষণের সংকর ধাতু ব্যবহার করে ঘর্ষণ কমানোর যে উপায় সবচেয়ে প্রথমে বিজ্ঞানী ব্যাবিট আবিষ্কার করেছিলেন। ওই জন্য এই প্রক্রিয়াকে বলা হয় ব্যাবিটিং। আর তোমাদের আমি একটু আগে আলোচনা করেছিলাম যে চল ঘর্ষণের তুলনায় আবর্ত ঘর্ষণের মান কম, তাই আবর্ত গতিকে ব্যবহার করে ঘর্ষণ কিন্তু কমানো যায়। যেরকম তোমরা দেখেছো বিভিন্ন যন্ত্রে, আমাদের সাইকেলের ক্ষেত্রেও রয়েছে, বাইকেও রয়েছে, যে বল বিয়ারিং লাগানো থাকে, গোলো গোলো দেখবে ছোট ছোট বল এরকম রাউন্ড করে বসানো থাকে, যাতে করে ঘর্ষণ কম হয়। আবার দেখবে আমাদের মোটর গাড়ি, বিমান, তার একটা বিশেষ আকৃতি দেওয়া হয় বায়ুর ঘর্ষণ কমানোর জন্য। একে আমরা বলি স্ট্রিমলাইন শেপ কিংবা ধাররেখ আকার, এটাও একটা ব্যাপার। আবার দেখবে আকারে কোথাও অনিয়মিত ফাঁক থাকে না, পিছন দিকটা একটু ক্রমশ সরু থাকে, যাতে করে বায়ুজনিত যে ঘর্ষণ বল কম হয় কিংবা বায়ুর বাধা কম পায়। একইভাবে মহাকাশ যে যানগুলো তৈরি করা হয় সে তীব্র গতিবেগ লাভ করে, তো সেই জন্য ফেরার সময় বায়ুমণ্ডলে কি হয়, প্রবল ঘর্ষণ হয়। ওই জন্য দেখবে বাইরের যে পৃষ্ঠ থাকে সেখানে প্রচন্ড তাপের সৃষ্টি হয়। এই তাপ যাতে বাইরের পৃষ্ঠ গলে না যায় সেই জন্য আমরা কি করি, বাইরের পৃষ্ঠ একটা বিশেষ ধরনের থার্মাল ব্যারিয়ার যুক্ত কিছু কিংবা তাপ সহ্য করতে পারবে এরকম ম্যাটেরিয়াল একটা প্রলেপ দেওয়া থাকে। তাহলে এগুলো দেখো সবগুলোই ঘর্ষণ কিন্তু কমানোর উপায়গুলো, তাই তো। এবার প্রশ্ন হচ্ছে ঘর্ষণের অসুবিধা তো আমরা জানলাম, তাহলে ঘর্ষণে কি শুধুমাত্র অসুবিধা রয়েছে? ডেফিনেটলি নয়, ঘর্ষণের অনেকগুলো সুবিধা রয়েছে। আজকে যে আমরা ফ্লোরে কিংবা রাস্তায় হাঁটতে পারছি তার জন্য কিন্তু ঘর্ষণই দায়ী। ঘর্ষণ না থাকলে কিন্তু আমরা হাঁটতেই পারতাম না। তাহলে আমরা যা দেখলাম যে
বিভিন্ন যন্ত্রপাতি সুষ্ঠুভাবে চালানোর জন্য পরস্পরের সাপেক্ষে গতিশীল যন্ত্রাংশের মধ্যে ঘর্ষণ যত সম্ভব কিন্তু কমিয়ে আনা দরকার রয়েছে। কিন্তু ঘর্ষণ যদি একেবারেই না থাকে তাহলে কি যন্ত্রপাতি ভালো চলবে? এটা কিন্তু ভুল ধারণা। আমাদের প্রত্যেক দিনের জীবনে যত সব আমরা পরিচিত ঘটনাগুলো দেখি সবগুলো কিন্তু সেইগুলো ঘর্ষণের সাথে কিন্তু প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছে। যেমন সাইকেলের কথা বিবেচনা করে দেখা যায়, আমরা সাইকেলের মধ্যে বল বিয়ারিং কথা এক্ষুনি বলেছিলাম, তার ভেতরে সে যে গ্রিস দেওয়া হয়, সে পিচ্ছিলকারক তেল ব্যবহার করা হয় যাতে করে সহজে মানে ফ্রিকশনটা কম হয়। আবার দেখবে চাকাতে আমরা ঠিকমতো হাওয়া দিই যাতে করে সাইকেলে চালাতে সুবিধা হয়, তার মানে কি ঘর্ষণ বল কমানোর জন্য। আবার প্রকৃতিতে যদি ঘর্ষণ বল নাই থাকে তাহলে কিন্তু নাট বোল্ট, যেমন দেখবে নাট বোল্ট যে লাগানো হয় সেটা কিন্তু কোনোদিন লাগতোই না। আবার রিম থেকে সাইকেলের টায়ারও কিন্তু পিছলে যেত, হাত হলে কিন্তু হাত রাখলেই সহজে কিন্তু পিছলে যেত, প্যাডেলে কিন্তু পা রাখাটাই যেত না, তাহলে সাইকেল চালানো তো পরের কথা। আবার চাকা ঘুরলেও সাইকেল কিন্তু রাস্তায় চলতেই পারতো না, ঘর্ষণ আছে বলেই এই জিনিসটা হচ্ছে। তাহলে ভালোভাবে যদি আমরা ভেবে দেখি তাহলে কিন্তু ঘর্ষণ বল বেশিও প্রয়োজন নয়, কমও খুব একদম যদি না থাকে তাহলেও কিন্তু সমস্যা রয়েছে। তার মানে একটা ব্যালেন্সের ব্যাপার চলে আসছে। তার মানে ঘর্ষণ বল খুব বেশি হলে তখন আবার সাইকেল চালানো সম্ভব, কিন্তু ঘর্ষণ বল যখন খুব বেশি হচ্ছে তবুও কষ্ট করে হয়তো তুমি চালাতে পারবে, কিন্তু ঘর্ষণ যদি একেবারে না থাকে তাহলে কিন্তু সাইকেলটি আদৌ তৈরি করা যাবে না। তাহলে এই কথা শুধুমাত্র সাইকেলের ক্ষেত্রে নয়, সে বাস, ট্রাক, যাই হোক না, বাইক, সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। তাহলে ঘর্ষণের অস্তিত্ব আছে বলেই অনেক কিছু হচ্ছে। যেরকম ধরো আমরা হাঁটাচলা করতে পারছি, যে কোনো জীবজন্তুর কথাই যদি বলা হয়, কেন আমরা হাঁটার সময় কি করি? মাটির উপরে পিছন দিকে যে বলটা প্রয়োগ করি আর তার প্রতিক্রিয়া স্বরূপ আমরা একটা ঘর্ষণ বল ক্রিয়া হয়, এর ফলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাই। যেমন ধরো শেকড় কি করছে না, গাছ শেকড়ের সাহায্যে মাটিকে আঁকড়ে ধরে পাচ্ছে। এই যে আঁকড়ে ধরে রাখতে পারছে, না হলে সামান্য টান হলেই কি হতো? গাছ কিন্তু উপড়ে যেত। কিন্তু দেখবে অনেক ঝড় বৃষ্টি হলে তখন গিয়ে গাছ উপড়ে, এমনি কিন্তু সহজে উপড়ে যায় না। কাপড় থেকে যে সুতো খুলে বেরিয়ে আসে, এবারে সেটা টেনে বের করা যায়, কিন্তু এমনি তো বেরিয়ে আসে না। তার মানে ঘর্ষণ বল যদি না থাকতো সে নিজের থেকেই কিন্তু বেরিয়ে চলে আসতে পারতো। কোনো জিনিসকে আঙ্গুল দিয়ে বা দুহাত দিয়ে চেপে ধরে তোলা সম্ভব কিন্তু এই কারণেই হয়ে থাকে। দেশলাই জ্বালানো সম্ভব হয়েছে সেটাও ঘর্ষণের জন্য। কেন? আমরা দেশলাই যে স্টিক দিয়ে যখন করি তখন ঘর্ষণের ফলেই শুরু হয়। দেওয়ালে কাত করে মই লাগিয়ে যে আমরা উঠি সেটাও কিন্তু ঘর্ষণের জন্যই হচ্ছে। তাহলে এখান থেকে বলা যেতে পারে ঘর্ষণ না থাকলে প্রকৃতিতে তার পরিচিত রূপে দেখা কিন্তু যেত না। বহু অসুবিধা সৃষ্টি করা সত্ত্বেও ঘর্ষণ অবশ্যই আমাদের সমস্যা সৃষ্টি করছে, কিন্তু তার সত্ত্বেও ঘর্ষণ কিন্তু প্রকৃতিতে আমাদের প্রত্যেক দিনের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তার মানে ঘর্ষণ বল জরুরি অবশ্যই। আমরা চাইবো না যে ঘর্ষণ বল একেবারে না থাকুক, না থাকলে কিন্তু আমাদের অনেকগুলো কাজই হবে না। ঠিক আছে, তো এইখানে আমাদের এই চ্যাপ্টারের থিওরি শেষ হলো। এখানে খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো রয়েছে। এই যে সমাধান সহ গাণিতিক উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ, এই 1-এর দাগ, স্পেশালি 2-এর দাগ খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বিভিন্ন স্কুলের হ্যাপিলি পরীক্ষাতে রয়েছে, টেস্ট পেপারেও রয়েছে। এখানে আবার 3-এর দাগও রয়েছে, 4-এর দাগ এন্ট্রান্সে এমসিকিউতে রয়েছে, 5-এর দাগ খুব ইম্পর্টেন্ট তোমাদের, স্পেশালি 2-এর দাগ, 5-এর দাগ, আর এদিকে 7-এর দাগ, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আর এখানে হটসে খুব গুরুত্বপূর্ণ, সব প্রশ্নগুলোই গুরুত্বপূর্ণ, কিন্তু কয়েকটা বেশি ইম্পর্টেন্ট রয়েছে, যেরকম 2-এর দাগ, 3-এর দাগ, 5, 6, তারপর 8, 9, 10, 11, 16, 23, এখানে 27 এবং 28। তাহলে তোমরা এই থিওরিগুলো পড়ে প্রত্যেকটা উদাহরণ ভালো করে বুঝে খাতায় করবে, তারপরে অনুশীলনী শুরু করবে। তো এইখানেই আমাদের এই চ্যাপ্টারের ভিডিও শেষ হলো। আবার আমরা পরের ভিডিওতে নতুন চ্যাপ্টার পড়ব। ওকে, টিল দেন, বাই।